চালের মোকামে কাটছে না অস্থিরতা। রাজধানীতে এক মাসে কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। মিলার ও কর্পোরেটকে দুষছেন বিক্রেতারা। বৃষ্টির প্রভাবে চড়া সবজির দর। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানালো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। স্বল্প পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 5 বছরে $100 কোটি বিনিয়োগের আশা বিডার। কাজ এগিয়ে নিতে তহবিল গঠনের পরিকল্পনা সরকারের। নিউমেরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝে নিচ্ছে নৌবাহিনী। ড্রাই ডকের মাধ্যমেই চলবে কার্যক্রম। নেওয়া হতে পারে আগের সফটওয়্যার ও প্রযুক্তিবিদদের সহায়তা। এবং মার্কিন কংগ্রেসের 2 কক্ষেই বিগ বিউটিফুল বিল পাস। বিরোধিতা পরও টিকে গেল ট্রাম্পের কর ও ব্যয় পরিকল্পনা। প্রেসিডেন্টের বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জেলা পর্যায়ের মোকামগুলোতে লাগাতার বাড়ছে চালের দাম। এক সপ্তাহে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এর প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা পর্যায়ে। গত এক মাসে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মিলারদের কারসাজিতেই এমন অস্থিরতা। মোকাম, পাইকারি ও খুচরা বাজারে সরকারের কঠোর তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। নওগাঁ থেকে এমআর রকির সহযোগিতায় ফরহাদুর রহমানের রিপোর্ট। জুনের মাঝামাঝিতে শুরু হয় চালের বাড়তি দরের উত্তাপ। বর্তমানে প্রতি বস্তায় চালের বাড়তি দর ঠেকেছে 400 থেকে 500 টাকা পর্যন্ত, যার খুচরা বাজারে প্রভাব পড়েছে প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা। মিল পর্যায়ে চালের বাড়তি দরের উত্তাপ ঠেকাতে চালানো হচ্ছে অভিযান। তারপরও কমেনি চালের দাম। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, চালের বাড়তি দরের মুনাফা অধিক হাতিয়ে নেওয়ার কৌশল হিসাবে কৃত্রিম সংকট তৈরি করছে মিলাররা। এত চালের দাম বেশি হয়ে যাওয়ার কারণ এটা সব ব্যবসায়ীদের কাজ সাজিয়ে যে হারে বাড়ছে, আমাদের জনগণ বাঁচা খুব কঠিন। ব্যবসায়ীদের কাজ সাজিয়ে অবশ্যই প্রশাসন এটার ব্যাপারে তদারকি আরো বেশি বাড়ানো দরকার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কৃত্রিম সংকটের মাধ্যমেই চালের দর বাড়ানো হয়েছে। বাজারটা যে পরিমাণ বাড়ছিল তার থেকে এখন বাজারটা থেমে আছে। চালের আরো খবর জানবো। রাজধানীতে আমাদের সহকর্মী রয়েছেন ফরহাদুর রহমান, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশের চালের বাজারে অস্থিরতা চলছেই। যেটি বলা হচ্ছে প্রায় 300 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এই দামে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল আছে। কমার কোনো লক্ষণ কিন্তু ব্যবসায়ীরা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। ধানের দাম কমে নাই, আর আপনার ওই যে কিছু মিলে জরিমানা ধরছে, তো ধরাতে আপনার যেমন ঊর্ধ্বগতি যেটা ছিল ওইটা বন্ধ হয়েছে, কিন্তু দাম কমে নাই। এই বাড়াটা মনে করেন আমাদের জন্য খুব ক্ষতি, আমরা ব্যবসায়ীদের জন্য। আমরা মনে করেন এই উচ্চ মূল্যে বাড়তি আইনে আমরা আর বিক্রি করতে পারি না। আমাদের বিক্রি করাই সো টাফ হয়ে যায়। কাস্টমার কাছে দাম বললেই চলে যায়। মার্কেটে ৭০, ৭৮, ৭৯ টাকা আছে, তো আমাদের মানে এই দামে আইনা ৮০-৮২ টাকা বিক্রি করতে হয় খুচরা। আমরা তো যে দামে কিনবো ওই দামে বিক্রি করুন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা ৬০ টাকা কিনলে ৬২ টাকা বিক্রি করুন, ৬৫ কিনলে ৬৮ টাকা বিক্রি করুন। কিন্তু কথা হলো ওই বড় মৌসুমে কেন বাড়বো দাম? রাজধানীর পাইকারি বাজারগুলোর পর আমরা এসেছি খুচরা বাজারে। এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, দাম কমতির কোনো লক্ষণ তারা দেখছেন না। তারা অভিযোগ করছেন ভরা মৌসুমে কেন দাম বাড়বে সেটির জন্য দায়ী মিলাররা এবং পাইকারি আড়তদাররা। এখানকার বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কাছে তারা যখন দাম চাচ্ছেন তখন ক্রেতারা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। কেননা ঈদের আগে এসব চালের দাম অন্তত 7 থেকে 8 টাকা, কোনো চালে 10 টাকা পর্যন্ত কম পেতেন তারা। আমরা পাবলিক তো ভুক্তভোগী, আমাদের তো স্টিম রোলার আমাদের উপর দিয়েই চলে, আমাদের ইনকাম তো আর বাড়ে নাই। বা চালের দাম এই একরকম, কিছুক্ষণ পর আবার এরকম। বাংলাদেশের সাধারণ পাবলিক যারা, তারা তাদের এই ভোগান্তি যাচ্ছে না। যৌক্তিকরণে বাড়ে সেক্ষেত্রে আমাদের কোনো কথা নাই, বাড়ে যদি অযৌক্তিকরণে বাড়ে, মার্কেট ম্যানিপুলেশনের কারণে বাড়ে, সেটা আছে আপনার অযৌক্তিক, সেটা কষ্টদায়ক। গত বছর ঠিক এই সময়ে অন্তত 10 টাকা প্রতি কেজিতে কম ছিল চালের বাজার। তবে এই মুহূর্তে যে ঊর্ধ্বগতি সেটি কমানোর জন্য ব্যবসায়ী, বিক্রেতা এবং ভোক্তারা বলছেন মোকামের পাশাপাশি সাধারণ বাজারেও মনিটরিং বাড়ানো দরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানী টাউন হল মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে।
চলছে বর্ষাকাল, প্রায় প্রতিদিনই সকাল বিকাল যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, যার প্রভাব রাজধানীর কাঁচা বাজারে পড়তে দেখেছি আমরা আছি রাজধানীর টাউন হল মার্কেটে, যেখানে দেখা যাচ্ছে সবজির বাজারের পরিস্থিতি কিছুটা উত্তপ্তই বলা চলে, কেননা সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতেই দাম বৃদ্ধি ঘটেছে, এমনটি অভিযোগ করছেন ক্রেতারা। একই কথা কিন্তু স্বীকারও করে নিচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন সপ্তাহ ব্যবধানে আসলে এই দাম বেড়েছে, তারা বেশি দামে কিনছেন। বিশেষ করে বেগুন, মরিচ, করলা, ঝিঙ্গা, ধুন্দুল, এই সকল সবজি যেগুলো আছে প্রায় সব কিছুরই দাম বেড়েছে এবং অধিকাংশ সবজির ক্ষেত্রে যেটি দেখা গেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আসলে মরিচের উপর, কেননা মরিচের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পাইকারিতেই এখন এইসব মরিচ 140, 150 কিংবা 160 টাকা কেজিতে তারা কিনছেন, যেটি আসলে 200 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। আসলে সেটির মান ভেদে আসলে এই তারতম্যটা হচ্ছে এবং বিক্রেতারা যেটি বলছেন যে শুক্রবার এমনিতে একটু প্রভাব আসলে বাজারে থাকে, কেননা পাইকাররাও এই দিনে আসলে একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করেন, যেটির প্রভাব খুচরা বাজারেও আসে। এবং ক্রেতারা বলছেন যে অন্তত 60 টাকার নিচে কোনো ধরনের সবজি কিন্তু তারা পাচ্ছেন না। বিশেষ করে টমেটো কিনতে যদি তারা যান তাহলে তো 100 টাকার উপর আগে থেকে গুনতে হচ্ছে, যেহেতু এখনো সিজন না। সেক্ষেত্রে এইসব পণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে এবং বাড়ছে এবং এখন ঊর্ধ্ব দামই কিন্তু আছে। আমরা যদি অন্য একটু জিনিসপত্রের খবর জানাই, বিশেষ করে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের দাম কিন্তু আগের মতনই আছে, 55 থেকে 60 টাকাতেই পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মুরগির দাম অনেকটাই স্থিতিশীল ব্রয়লারের ক্ষেত্রে। তবে সোনালী মুরগির কিন্তু দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে। তবে একটা কথা বিশেষ করে জানিয়ে রাখা দরকার, মাছের বাজারও কিন্তু চরমভাবে চলেছে। বিশেষ করে ইলিশ মাছের বাজার প্রায় 1000 টাকা কেজিতে বেড়েছে। তো রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ খবর। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। ঊর্ধ্বমুখী চাল ও নিত্যপণ্যের বাজার নিয়ে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসেন। এ সময়ের বাণিজ্যে সরাসরি যুক্ত করছি তাকে। স্যার, আপনাকে স্বাগতম। জনাব নাজের, আমরা যেরকম প্রতিবেদনে দেখছিলাম, রাজধানী জুড়ে চালের বাজারে মোটামুটি রকমের আগুন। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 7 থেকে 8 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। এ নিয়ে কিন্তু মিলার মালিক পক্ষ কিংবা ব্যবসায়ীদের পাল্টাপাল্টি অভিযোগের তীর ছড়াছড়ি আছে। সবশেষ পরিস্থিতি আপনি কিরকম দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই চালের যে মূল্যবৃদ্ধি, এটা আমরা যেটা আমাদের পর্যবেক্ষণ, এটা ঈদের পরের থেকে শুরু হচ্ছে এবং তার আগেও ছিল, প্রতি সপ্তাহে 1-2 টাকা করে বাড়তো। কিন্তু এবার তার ব্যতিক্রম, সেটা হলো যে এবার ভরা মৌসুমে এরকম চালের মূল্যবৃদ্ধি এই ঘটনা কিন্তু ঘটে নাই। আমরা যেটা দেখেছি সারা দেশব্যাপী, মোকামগুলি বলেন অথবা ফুড গ্রুপের গুদাম বলেন, সব জায়গাতে কিন্তু পর্যাপ্ত চাল মজুদ আছে। মজুদ থাকার পরেও চালের দামটা বাড়তেছে এবং এখানে একটা সময় বলা হয়েছিল ধানের দাম বৃদ্ধি অথবা পরিবহন কষ্ট বৃদ্ধি, এরকম বলা হয়েছিল। কিন্তু এগুলো ছাড়িয়ে তারা কিন্তু যখনই কৃষকের হাত থেকে ধানগুলি চলে যায় তখন কিন্তু এই ঘটনাগুলি ঘটে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এখন যেহেতু মিলার এবং কর্পোরেট গ্রুপের হাতে সব মজুদ, সেই কারণে তারা ইচ্ছা মতো দামটা বাড়িয়ে যাচ্ছেন। এবং আমরা যেটা বারবার বলছি ক্যাবের পক্ষ থেকে, এবং ক্যাবের পক্ষ থেকে বলেছি যে আসলে এই যে ধরুন কয়েকদিন আগেও আমরা দেখলাম যখন চালের দাম বৃদ্ধি নিয়ে দেশব্যাপী যখন প্রতিবাদ মুখর হচ্ছে, তখন সরকার খুচরা এবং পাইকারি দোকানগুলিতে তদারকি করার চেষ্টা করছে। কিন্তু মূল জায়গা যেটা উৎসস্থল, মোকাম এবং মিল মালিক অথবা ধরেন মজুদদার যারা মজুদ করে রেখেছে, এই সমস্ত জায়গায় কিন্তু তদারকি গুলো হয় নাই। এবং এর আগেও আমরা দেখেছি নিত্যপণ্যের বাজার যদি সবগুলিতে কিছু না কোনো ফর্মে তদারকি হয়, কিন্তু চালের বাজারে কোনো সময় তদারকি হয় না। এই চালের বাজার যখন তদারকি হয় না, তখন চালের ব্যবসায়ী যারা আছেন, এক্ষেত্রে জনাব নাজের, ক্রেতাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছিল অসাধু ব্যবসায়ীদেরকে দায়ী করা হচ্ছিল এবং সরকারের কঠোর নজরদারির অভাব নিয়েও কিন্তু কথা এসেছে। এক্ষেত্রে আপনি যেমনটি বললেন সরকার নজরদারি চালাচ্ছে, এক্ষেত্রে কোনো তদারকিতে কোনো রকম ঢিলে ভাব কি আপনি লক্ষ্য করছেন কিনা বা যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? না, তদারকিতে তো ঘাটতি আছেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে চালের বাজার কোনো সময় তদারকির মধ্যে ছিল না। আমাদের খাদ্য বিভাগ সেরকম কোনো তদারকি করে না। ওনারা বলে থাকেন যে আমরা আসলে চাল সংগ্রহে মূল কাজ।
তো তদারকির বিষয়টা তাদের আওতার মধ্যে নাই। এখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও চালের বাজার সেরকম তদারকি করছে, সেটা দেখা যায় না। জেলা প্রশাসনও সেরকম করে না। তার মানেটাই হলো যে আসলে তদারকির এখানে ঘাটতি আছে, এবং যখনই ক্রাইসিসটা হয় তখন কিন্তু ওই যে খুচরা এবং পাইকারি দোকানগুলিতে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয়, এটা কিন্তু আসলে এটা দিয়ে কোনো ধরনের প্রভাব হয় না। আমরা এর আগেও দেখেছি, ধরেন আপনি মানে যে বিষয়টা খেয়াল করছেন সেটা হলো যে গত বছরও এরকম যখন ক্রাইসিস হলো তখন সরকার কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করেছিল, বিশেষ করে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা, সরকার নিজে চাল আমদানি করা, এবং একই সাথে মানে ধরেন আমদানিকার, বেসরকারি আমদানিকারকরা যেন চাল আমদানি করতে পারে সেই ধরনের সুযোগ তৈরি করা। তো এইগুলা করে তো রেজাল্ট হয় নাই। রেজাল্ট হয় নাই যেরকম যে সরকার যে পরিমাণ চাল আমদানির জন্য অনুমতি দিয়েছিল সেই পরিমাণ চাল কিন্তু আসে না, 10 ভাগের 1 ভাগও চাল আসে নাই। এই ক্ষেত্রে আপনি যে সমস্যাগুলোর কথা উল্লেখ করলেন, এই সমস্যাগুলো সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ কি এখন সামনে আসছে কিনা? দৃশ্যমান মানে উদ্যোগের জন্য আমরা বলতেছি আসলে যেটা হলো, একটা জিনিস হলো যে সরকারকে তদারকিটা নিশ্চিত করতে হবে। সরকারের আমরা যেটা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও কেউ অনেকের ভিতরে ধারণা আছে যদি ব্যবসায়ীদের এই সমস্ত বিষয়গুলো তদারকি করা হয় তাহলে হয়তো তারা ব্যাকে বসতে পারে। তো এই সুযোগটা কিন্তু, এই জুজুর ভয়টা কিন্তু আগে থেকেও ছিল। অন্যান্য সরকারের আমলেও আমরা এই ধরনের বিষয়গুলো দেখেছি, যার কারণে ব্যবসায়ীরা নানা অনিয়ম করে পার পেয়ে গেছেন এবং তারা সরকারের পুরো মেকানিজমকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করছে। আমাদের যে বক্তব্য হলো যে সব ব্যবসায়ী তো কিন্তু এখানে অনিয়মের সাথে যুক্ত নয়, একটা ক্ষুদ্র অংশ জড়িত, যাদেরকে আইনের আওতায় না আনার কারণে এই ব্যাধিটা, এটা সংক্রামক আকারে মানে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। সেই জন্য যে গুটি কয়েক ব্যবসায়ী অসাধু কারবারের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আপনার মনে আছে হয়তো বিগত সরকারের আমলে একটা মানে প্রজ্ঞাপন জারি করছিল, একটা বিধি তৈরি করছিল যে চালের যে প্যাকেট বা বস্তা, সে বস্তার মধ্যে মূল্য তালিকা লেখা থাকবে, কয় তারিখে সেটা উৎপাদন, সেটা কোন জাতের দাম। এটা কিন্তু এখন উদাও হয়ে গেছে। তো তার মানেটাই কি? তার মানেটা হলো সরকার যত নিয়ম কানুন করুক, বিধিবিধান করুক, ব্যবসায়ীরা এগুলো তোয়াক্কা করবে না। মানে সময় পার হলেই এটা কিন্তু তারা মানতে চাইবে না। আপনাদের পক্ষ থেকে কি কর্তৃপক্ষের কারোর সাথে কোনো রকম আলোচনা বা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমরা ক্যাবের পক্ষ থেকে এবং ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ, তারা সারা দেশব্যাপী মানববন্ধন করেছেন, এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে এখানে এই যে ধরেন এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের আসল উদ্যোগ নেওয়া দরকার, চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যবস্থা করা দরকার। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখি, এই ধরনের সংকট তৈরি হলে খাদ্য বিভাগের ওএমএস অথবা টিসিবির খোলা মানে টিসিবির যে কার্ডের মাধ্যমে যে বিক্রি করে এই কার্যক্রমগুলি সচল থাকে। এইবার দেখলাম যে এগুলা মানে নিস্তেজ হয়ে আছে, এটার কোনো মানে কার্যক্ষমতা আমরা দেখতেছি না। তো এটা ছাড়াও যে খানির পক্ষ থেকে মানে আবেদন করা হয়েছে যে আসলে রেশনিং ব্যবস্থা চালু করা, কৃষক পর্যায়ে কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্যটি পায় সেই ব্যবস্থাটি করা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে মানে ধানের পর্যাপ্ত মজুদ আছে, চালের মজুদ আছে, অথবা কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। কিন্তু আমাদের যে অবজারভেশন সেটা হলো কৃষক ন্যায্য মূল্য পায় না, আমরা যারা ভোক্তা আমাদেরকে বেশি দামে কিনতে হয়। মূল যে সারটা, মূল যে লভ্যাংশটা আমাদের কিছু মধ্যস্বত্বভোগীরাই নিয়ে যাচ্ছেন। তো এই জায়গাতে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু হবে না। এবং আরেকটা জিনিস হলো যে সরকার এখন ধান চাল সংগ্রহ করে, এটা কিন্তু মানে মিলারদের মাধ্যমে সংগ্রহ করে। আমাদের বক্তব্য হলো যে এটা সরাসরি কৃষকের কাছ থেকে যদি সংগ্রহ করা হয় তাহলে কৃষক ন্যায্য মূল্যটি পাবে। এই বিষয়গুলি কিন্তু করা দরকার। এবং এই যে মনিটরিং এর কথা আমরা বারবার বলতেছি, এটা জোরদার না করলে আপনি হবে না। তো বিকল্প হিসাবে ওএমএস এবং টিসিবির যে কার্যক্রম, এটাকে জোরদার করতে হবে। আপনি কোনোটাই কিছুই করলেন না, তারপরে বলতেছেন যে এটা স্বাভাবিক গতিতে হয়ে যাবে। কিন্তু এই যে ধরেন এই 15 দিন, 7 দিন থেকে 15 দিনের মধ্যে চালের ব্যবসায়ীরা আমাদের হিসাব মতে প্রতি বস্তাতে 500 টাকার উপরে তারা দাম বাড়িয়ে দিয়েছেন। নাজর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজর হোসেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপি উদ্বেগ জানানোর পর টেলিকম নীতিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি নির্ধারকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাইসেন্স বাতিলের শঙ্কায় পড়া অপারেটররা। তবে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি মোবাইল অপারেটরদের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, নতুন নীতিমালায় কারো স্বার্থ ক্ষুণ্ণ হবে না। শুভ খানের রিপোর্ট। 1.5 দশক পর টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টেলিকম খসড়া পলিসিতে ছেঁটে ফেলা হচ্ছে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে ব্যান্ডউইথ যোগান দেওয়া 34টি আইআইজি অপারেটরও।
বৃহস্পতিবার টেলিকম নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বিটিআরসিতে বৈঠক শুরুর আগেই নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। দলটির এমন অবস্থানে পাল্টে যায় দৃশ্যপট। বিটিআরসিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে পলিসি নিয়ে নতুন করে আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেক হোল্ডারদের সাথে আসলে আমরা গত 6 মাস ধরে আলোচনা করে আসছি। বিটিআরসিতে এখানে একাধিক কনসালটেশন হয়েছে, আরও হওয়ার সুযোগ আছে। তো এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। অংশীজনদের উদ্বেগ আমলে নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স এবং আইএসপি অপারেটররা। তবে বিএনপির অবস্থান কিংবা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মোবাইল অপারেটররা। শুধুমাত্র টেলিকম অপারেটর না, আইএসপি না, আইআইজি, আইসিএক্স, আইজিডব্লিউ সকল স্টেক হোল্ডারের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে এবং দেশের জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত হবে। শিগগিরই সংশোধিত টেলিকম নীতিমালার খসড়া বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 বছরে দেশে সেমিকন্ডাক্টর খাতে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ আসতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এজন্য প্রয়োজন বিনিয়োগ সহায়ক পরিবেশ, যা সরকারকে নিশ্চিত করতে হবে। জানিয়েছেন সেমিকন্ডাক্টর শিল্পের সুবিধার্থে আলাদা তহবিল গঠন করবে সরকার। বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার চলমান শতকের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প। 2030 সালে এর বাজার হতে পারে লাখ কোটি ডলার। বাংলাদেশও বিকাশমান এই শিল্পে ক্ষুদ্র পরিসরে যুক্ত হচ্ছে। এই শিল্পের উন্নয়নে সুপারিশ চেয়ে চলতি বছরের জানুয়ারিতে সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠন করে সরকার। কমিটি 1 জুলাই প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন কমিটির প্রধান চৌধুরী আশিক মাহমুদ। জানান, এই শিল্পকে এগিয়ে নিতে সরকার আলাদা তহবিল করবে। প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যেই যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। সরকার থেকে আসলে কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া লাগবে, যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল, সেই জায়গাগুলোতে সরকার কিভাবে ইন্টারভিন করতে পারেন। আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন। এ সময় তিনি আরো জানান, আগামী 5 বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ আসতে পারে। এজন্য প্রয়োজন সহায়ক পরিবেশ নিশ্চিত করা। এই রেকমেন্ডেশনগুলো যদি সঠিকভাবে কার্যকর করা হয়, তাহলে আমি মনে করি এখানে কয়েকশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসা একেবারেই কঠিন ব্যাপার না। ইনফ্যাক্ট $1 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট আসা উচিত। বাট সেটা করার জন্য আমাদের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি আরো জানান, সরকারি ও বেসরকারি খাত মিলে একসঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশে আসলে মোস্টলি সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। অবশেষে নৌবাহিনীর কাছে হস্তান্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি। রোববার এনসিটি বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু সরাসরি নৌবাহিনীর সঙ্গে ডিপিএম চুক্তি হচ্ছে না। চট্টগ্রাম ড্রাই ডকের মাধ্যমেই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনা করতে যাচ্ছে নৌবাহিনী। সরকার থেকে সিদ্ধান্ত আসার পরেই চট্টগ্রাম বন্দরের সবশেষ বোর্ড সভায় গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অত্যাধুনিক সুবিধা সম্মিলিত 1000 মিটার দৈর্ঘ্যের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারে 4টি মাদার ভেসেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি আছে। এখানে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনীকে দেওয়া হয়েছে দায়িত্ব। সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে বন্দরের বোর্ড সভায়। বেশ কয়েকটা টিম করা হয়েছে, বিশেষ করে ইকুইপমেন্ট সংক্রান্ত, ট্রাফিক অপারেশন সংক্রান্ত এবং ম্যান পাওয়ার সংক্রান্ত সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা টিম এবং সিডিডিএল কর্তৃপক্ষের একটা টিম সবার সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে এগুলো ঠিক করছে কিভাবে স্মুথ ট্রানজিশনটা হয়। তো আমরা এ ব্যাপারে নিশ্চিত যে 6 তারিখে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং 7 তারিখ থেকেই সিডিডিএল এর আন্ডারে
নতুনভাবে অপারেশন চালু হবে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সিসিটিকে ডিঙ্গিয়ে 44% কন্টেনার উঠানামা হয় নিউমুরিং টার্মিনালে। এটি পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে অন্তত 157 জন বিভিন্ন অপারেটর ছাড়াও 14টি গ্যান্টি ক্রেন চালানোর দক্ষ অপারেটর প্রয়োজন রয়েছে। নৌবাহিনী তত্ত্বাবধানে চলবে বা ওরা অপারেট করবে, এটা আমার কাছে মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না। একটু সাপোর্ট পেলে সব তরফ থেকে ওরা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ড্রাই ডক সাথে আছে। 2007 সালে 507 কোটি টাকায় নির্মাণ হওয়া টার্মিনালটি পরিচালনা নিয়ে শুরু থেকে ছিল নানা জটিলতা। রাজনৈতিক হস্তক্ষেপে 2010 সালের পর দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। চলতি মাসের 6 তারিখ প্রতিষ্ঠানটির সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। তবে প্রাথমিকভাবে কার্যক্রম সচল রাখতে আগের সফটওয়্যার এবং প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হতে পারে। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিউমুরিং কন্টেনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেনার জাহাজে উঠানামা করানোর সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় 17 থেকে 18টি কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইরান ইসরায়েল যুদ্ধ পরবর্তী ঢাকার পুঁজিবাজার আর বড় কোনো পতন দেখেনি। তবে গেল সপ্তাহে সূচক ওঠানামা দিয়ে শেষ হয়েছে লেনদেন। প্রায় 2 মাস পর লেনদেন ছাড়িয়েছে 500 কোটি টাকার ঘর, বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহ শেষে 21টি খাতের মধ্যে 18টি খাতেরই লেনদেন বেড়েছে। সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স 61 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,894 পয়েন্টে। পাশাপাশি বাজার মূলধন 4,441 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 6,66,006 কোটি টাকার কিছু বেশি। গত সপ্তাহে প্রতিদিনই ঢাকা পুঁজিবাজারের লেনদেন 450 কোটির ঘর ছাড়িয়ে যায়, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেখা যায়নি। প্রায় 2 মাস পর গত বৃহস্পতিবার লেনদেন ছাড়িয়েছে 500 কোটি টাকা। ঢাকা পুঁজিবাজারে 21টি খাতের মধ্যে লেনদেন বেড়েছে 18টির, তবে কমেছে সিরামিক্স, খাদ্য ও পাট খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেন। ব্যাংক খাতের লেনদেন বেড়েছে 65%। এর বাইরে বিমা, প্রযুক্তি, ওষুধ ও পোশাক শিল্পে ছিল উল্লম্ফন। দাম বাড়তির দিকে থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 2টি, বি ক্যাটাগরির 2টি ও জেড ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে। আর দাম কমতির দিকে থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 3টি ও বি ক্যাটাগরির 2টি কোম্পানি রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। 2 বছর আগে জিআই পণ্যের স্বীকৃতি পায় বগুড়ার বিখ্যাত সরার দই। পণ্যটির বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। দই উৎপাদনের জন্য বিখ্যাত এবং শীর্ষ জেলা কিন্তু বগুড়ায় প্রতিদিন অন্তত 120 থেকে 200 টন করে দই উৎপাদন হয়ে থাকে জেলার ছোট বড় অন্তত 400টি কারখানায়, এবং এই বিক্রির পরিমাণ কিন্তু প্রতিদিনে অন্তত 3 থেকে 4 কোটি টাকা। অর্থাৎ সেই হিসেবে বগুড়ায় বছরে অন্তত সর্বনিম্ন 400 থেকে 600 কোটি টাকার দইয়ের বেচা বিক্রি হয়ে থাকে। মূলত 2 বছর আগে জিআই পণ্যের স্বীকৃতির পর থেকে বগুড়ায় যে দইয়ের বেচা বিক্রি সেটির পরিমাণ কিন্তু আরো বেড়েছে, এবং দইয়ের যে দাম ছিল এক সময় সেটির দাম কিন্তু সরাপতিতে আসলে অন্তত 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে আমরা জানি যে প্রতি সরায় অন্তত 500 থেকে 600 গ্রাম করে দই থেকে থাকে, এবং যেহেতু যেই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মানের গুণগত মান বৃদ্ধি এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণে আসলে এর দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। তবে ব্যবসায়ীরা একটি দাবি জানিয়ে আসছেন বগুড়ায় যে এরুলিয়ায় বিমানবন্দরটি প্রক্রিয়াধীন রয়েছে চালুর জন্য। সেই বিমানবন্দর যদি পুরোপুরি চালু হয় আর সেক্ষেত্রে প্রতিদিনের উৎপাদনের যে দইগুলো রয়েছে সেগুলো কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে আসলে বিদেশেও পাঠানো সম্ভব বলে ব্যবসায়ীরা মনে করছেন। মূলত দই কাঁচামাল হিসেবেই ব্যবহার হয়ে থাকে বা বেচা বিক্রি হয়ে থাকে, এই জন্য প্রতিদিনের যে উৎপাদন বা সরবরাহ সেটি কিন্তু প্রতিদিনই বেচা বিক্রির প্রয়োজন। এর কারণে কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দর বা যাতায়াত ব্যবস্থা স্বল্পতার কারণে এই দইগুলো বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। এবং শুধু বগুড়ার দইয়ের যে খ্যাতি দেশ জুড়ে রয়েছে ব্যাপারটা কিন্তু এমন নয়। বগুড়ার দইয়ের যে সুখ্যাতি সেটি কিন্তু আসলে পুরো বিশ্বব্যাপী রয়েছে বলে আমরা জেনে থাকি। এবং দইয়ের যে বগুড়ায় যে দইয়ের যে কারখানাগুলো রয়েছে 400টি, এই কারখানাগুলোতে প্রত্যক্ষভাবেই কিন্তু 15,000 শ্রমিক আসলে এই যে সরা পাতিল গুলো রয়েছে এগুলোর উৎপাদনের সাথে আরো 20 থেকে 30
জড়িয়ে রয়েছেন। তো বগুড়া থেকে দইয়ের যে বাজার, এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। রাজবাড়ীতে চলতি বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তায় চাষিরা। সরকারিভাবে যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি তাদের। আশিকুর রহমানের রিপোর্ট। নিচু জমিতে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট, তাই আগেভাগেই কেটে জাগ দিতে ব্যস্ত চাষিরা। তবে উঁচু জমিতে ফলন ভালো হয়েছে। রাজবাড়ী জেলার ৫ উপজেলায় এবছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকরা জানান চাষের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে, তবে সেই তুলনায় গেল বছর মিলেনি দাম। এবারে তাই সরকারের পক্ষ থেকে পাটের ন্যায্য দাম নির্ধারণের জোর দাবি কৃষকদের। পাট গেছে পরে এক পাহি বই পাট কাটতে পড়ে লাগতেছে 10টা। পাট কাটে রাস্তায় উঠে দিয়েছি, রাস্তাতে আবার সেই মাটিলে নিয়ে যাচ্ছি, মাটিলে নিয়ে জাগ দিতেছি, কি কষ্ট। একটা জনের দাম 700 থেকে 800 টাকা, এক মন পাট 2200 টাকা খরচ পড়ে, সেই তুলনায় তো আমরা দাম পাই না। এক মন পাট যদি 5000 থেকে 5500 টাকা মন হয়, তাহলে আমাদের মতো কৃষকদের একটু ভালো হয়। কৃষি বিভাগ বলছে এবছর বৃষ্টির কারণে খাল বিল জলাশয়ে পানি থাকায় বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে হচ্ছে না, তাই এবার পাটে ভালো লাভ করবে কৃষক। বৃষ্টিপাতের পরিমাণ ঘন ঘন হওয়ার কারণে কৃষকদের বাড়তি যে একটা সেচ দেওয়ার বিষয়টা ছিল সেটি আর দিতে হয়নি। ফলন ভালো পাবে কৃষকরা এবং দাম যদি ভালো পাওয়া যায় তাহলে কৃষকরা লাভবান হবে বলে আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজবাড়ীতে 47,276 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 800 হেক্টর বেশি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানির বিপরীতে এবার অর্থ দিতে হবে সরকারের রাজস্ব খাতে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সূত্র ধরে বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়, বিদেশে কাঁচা পাট রফতানির ক্ষেত্রে প্রতি বেল পাটে 2 টাকা করে দিতে হবে সরকারকে। আর পাটজাত পণ্য রফতানির জন্য রফতানি মূল্যের প্রতি 100 টাকায় দিতে হবে 10 পয়সা। গেল অর্থ বছরে তৈরি পোশাক, চামড়া, হোম টেক্সটাইলের পরই চতুর্থ শীর্ষ রফতানি পণ্যের তালিকায় রয়েছে পরিবেশ বান্ধব পাট ও পাট পণ্য। 2024-25 অর্থ বছরে এ খাত থেকে বিদেশে রফতানি হয়েছে $82 কোটি। শিল্প সুরক্ষায় নজরদারি বাড়ানো সহ অসাধু দাপট বন্ধ করতে না পারলে দেশীয় শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রসাধনী প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ ASBMEB আয়োজিত কসমেটিক্স ও স্কিন কেয়ার শিল্প খাতের রফতানি, ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয় শীর্ষক সেমিনারে একথা বলেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যাগেজ নীতিমালা নমনীয় হওয়ায় অবৈধভাবে প্রসাধনী পণ্য দেশে আসছে। দেশে পণ্য তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস, আমদানিতে শুল্ক বৃদ্ধি, অবৈধ পথ ও নকল পণ্য রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি। বিশ্ববাজারে কমেছে মোজারেলা, চেডার পনির, ননিযুক্ত গুঁড়োদুধ সহ দুগ্ধজাত পণ্যের দাম। ননি ছাড়া গুঁড়োদুধের দাম নেমেছে $2,319। চলতি মাসের প্রথম নিলামের পরিসংখ্যান তুলে ধরে এমন তথ্য দিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড। তবে চাহিদা বাড়ায় এবার নিলামে সবচেয়ে বেশি 4.2% বেড়েছে ল্যাকটোজের দাম। 2 সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমল দুগ্ধজাত পণ্যের দাম। এ নিয়ে গেল 17 জুনের পর থেকে টানা 2 সপ্তাহ ধরে দাম কমতির খবর দিল গ্লোবাল ডেইরি ট্রেড। বিশ্ববাজারে চলতি মাসের প্রথম নিলামে মোট 25,705 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য কেনাবেচা হয়েছে। দাম কমেছে গড়ে 4.1%, যেখানে প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে $4,274। জিডিটির তথ্য, মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে ননি ছাড়া গুঁড়ো দুধের দাম 1.7% কমে প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে $2,718। ননিযুক্ত গুঁড়ো দুধের দামও এবার 5.1% কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $3,859। 2.8% কমে $4,147 ঠেকেছে প্রতি মেট্রিক টন চেডার পনিরের দাম।
দাম কমেছে মোজারেলারও 0.2% কমে এবারের নিলামে প্রতি মেট্রিক টন মোজারেলা হাতবদল হয়েছে $4,087। তবে বিশ্ববাজারে বেড়েছে ল্যাকটোজের দাম, প্রতি মেট্রিক টন 4.2% দাম বেড়ে বিক্রি হয়েছে $1,173। MS আরিফিন, সময় সংবাদ। বিনা শুল্কে মার্কিন পণ্য প্রবেশে সুবিধার বিপরীতে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রফতানি পণ্যে শুল্ক কমিয়ে 20% করা হলো। দর কষাকষি শেষে দেশটি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এমন চুক্তিতে পৌঁছেছে। তবে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে 40% শুল্ক বহাল থাকবে। এদিকে মার্কিন বাজারে শুল্ক কমানোর জন্য আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন বাণিজ্য নীতির অংশ হিসেবে পাল্টাপাল্টি উচ্চ শুল্ক আরোপ করেন। এর আওতায় ভিয়েতনামের পণ্যের ওপর 46% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। আগামী 9 জুলাই থেকে এই শুল্ক কার্যকরের কথা ছিল। শেষ মুহূর্তে এসে দুপক্ষের দর কষাকষির মধ্যে দিয়ে ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাতে আরোপিত শুল্ক 20% নামিয়ে আনা হয়েছে। বিপরীতে মার্কিন পণ্যে শূন্য শুল্ক আরোপ করেছে ভিয়েতনাম। তবে ট্রান্সশিপিং বা তৃতীয় দেশ থেকে ভিয়েতনাম হয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে 40% শুল্ক আরোপ করা হবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। চুক্তিটি কবে থেকে কার্যকর হবে, কোন কোন পণ্যে 20% শুল্ক প্রযোজ্য কিংবা ট্রান্সশিপমেন্টের বিধান কি হবে, এসব নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। যেখানে চীনা পণ্যে মেড ইন ভিয়েতনাম লেবেল লাগিয়ে তা ভিয়েতনাম দিয়ে যুক্তরাষ্ট্রের রফতানির গুরুতর অভিযোগ রয়েছে। এদিকে নির্দিষ্ট কিছু উচ্চ প্রযুক্তির পণ্যের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছে ভিয়েতনাম। নাইকি, অ্যাপল, গ্যাপের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে ভিয়েতনাম। চুক্তির খবরে কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে। প্রথম মেয়াদে ট্রাম্পের চীনা পণ্যে চড়া শুল্ক আরোপের পর 2018 সাল থেকে ভিয়েতনামের রফতানি দেশটিতে প্রায় 3 গুণ বেড়ে 2024 সালে $136 বিলিয়ন ছাড়িয়ে যায়। এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের চলছে দর কষাকষি। ব্রিটেন ও চীনের সঙ্গেও চুক্তি হয়েছে। আর ষষ্ঠ বৃহৎ বাণিজ্যিক অংশীদার জাপানের সঙ্গে চুক্তি আলোচনা রয়েছে বাধার মুখে। এছাড়া শুল্ক নিয়ে দর কষাকষি করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের সঙ্গে আলোচনায় বসতে দেশটিতে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। তীব্র বিরোধিতা ও বিতর্কের মধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক কর ও ব্যয় বিল। মাত্র 4 ভোটের ব্যবধানে 214 ভোটের বিপরীতে 218 সমর্থন পেয়েছে বিগ বিউটিফুল বিল। ট্রাম্পের বেঁধে দেওয়া 4 জুলাইয়ের আগেই বিলটি এখন তার সইয়ের অপেক্ষায়। Wish to change a vote? No. 29 ঘন্টার রাজনৈতিক যুদ্ধের পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে 218-214 ভোটে পাশ হয়েছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। The yeas are 218, the nays are 214. The motion is adopted. এই বিল পাশের মাধ্যমে ট্রাম্প পূরণ করলেন তার 4 জুলাইয়ের নির্ধারিত সময়সীমা, যা ছিল তার অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এই বিলের মধ্য দিয়ে কর হ্রাস পাচ্ছে উচ্চ আয়ের আমেরিকানদের জন্য। ওভারটাইম ও বকশিস আয়ের ওপর কর তুলে নিচ্ছে সরকার। একই সঙ্গে বিলটি বলছে এটি মধ্যবিত্তের জন্য ঐতিহাসিক স্বস্তি, কিন্তু বাস্তবে বিলটি প্রায় $3.3 ট্রিলিয়ন যোগ করবে জাতীয় ঋণে। অন্যদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন মেডিকেইড ও সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে বড় ধরনের কাটছাট করা হচ্ছে, যার ফলে প্রায় 1,20,00,000 মার্কিনই হারাতে পারেন তাদের স্বাস্থ্যসেবার সুবিধা। বিলটি ঘিরে বিরোধী ডেমোক্র্যাটদের তীব্র প্রতিরোধের মুখে সবচেয়ে নজরকাড়া ঘটনা ছিল দলটির নেতা হাকিম জেফ্রিজের ইতিহাস গড়া 8 ঘন্টা 37 মিনিটের দীর্ঘ বক্তৃতা, যা বিলের ভোট দেরি করাতে এবং প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রেকর্ড করে। বক্তব্যে জেফ্রিজ বলেন, শুধু 4 জন রিপাবলিকান সাহস করে না বললেই আটকে যেত বিলটি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ও স্পিকার মাইক জনসনের চাপ এবং দর কষাকষিতে রিপাবলিকানদের বিদ্রোহী কণ্ঠরাও নরম হন। বিল পাশের আগ মুহূর্তে জনসন বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে। ওয়েটার, হেয়ার স্টাইলিস্ট, বেলহোপ সবারই পরিশ্রমের টাকা এখন পুরোটা রাখতে পারবেন।
তবে বিলটি ঘিরে উদ্বেগ থেমে নেই। IMF জানিয়েছে এই বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর পরামর্শের পুরো বিপরীত। অন্যদিকে অভিবাসী অধিকার কর্মীদের আশঙ্কা, এই বিলের অর্থেই আরও হাজার হাজার অভিবাসীকে আটক ও বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্প প্রশাসন। কাস্টডি সেন্টার তৈরিতে বিলটিতে বরাদ্দ রাখা হয়েছে $45 বিলিয়ন, $30 বিলিয়ন ICE এজেন্ট নিয়োগে এবং $46 বিলিয়ন দেয়াল নির্মাণে। নাদিম মারজান, সময় সংবাদ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু ও সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। বিমানবন্দরে জটিলতা এড়াতে এখন থেকে দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধনের আহ্বান জানানো হয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। পাসপোর্ট প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। দেশে পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এখন তা হাতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই সমস্যা নিরসনে এখন থেকে দূতাবাসিক কাগজপত্র যাচাই করেই পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধন করা যাবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্ট করতে পারতেছে, এমনকি নাম সংশোধনের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারতেছি। আমরা যাতে আমাদের হাইকমিশনে আমাদের ভোটার আইডি কার্ডটা সংশোধন করতে পারি। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জানিয়েছেন, সঠিক কাগজপত্র জমা দিলে দূতাবাস থেকেই সব কাজ করা সম্ভব। এতে বিমানবন্দরের ঝামেলা কমবে। যদি এমন কেউ থাকেন নতুনভাবে আসছেন বা আগে এখানে ছিলেন, তারা আবার নতুন করে মালদ্বীপে কাজের জন্য আসছেন, সেক্ষেত্রে তাদের যদি পূর্বেই পরিবর্তন করা হয় তাহলে আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই আগে হাইকমিশনের সাথে যোগাযোগ করবেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আরও সহজে ও দ্রুত করার দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। শহরের বর্জ্য থেকে সবুজ মিথানল তৈরি করছে চীন। এই জ্বালানি দিয়ে সাগরের বুক চিরে চলছে বাণিজ্যিক জাহাজ। পরিবেশ বান্ধব সবুজ এই জ্বালানি কমিয়ে আনছে কার্বন নিঃসরণ। 200 টন সবুজ মিথানল 325 টন কার্বন বাতাসে ছড়িয়ে পড়া ঠেকিয়ে দিচ্ছে, যা 19,000 গাছ শোষণ করে থাকে। শহরে বর্জ্য ব্যবহার করে তৈরি করা যায় বায়োগ্যাস, যা থেকে পাওয়া যায় নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয় এই প্রক্রিয়া। তবে এবার এসব বর্জ্য কাজে লাগিয়ে ভিন্ন এক রাসায়নিক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীন। নাম সবুজ মিথানল। বিশ্বে প্রথমবারের মতো ডিজেল চালিত কন্টেইনার জাহাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছে এই রাসায়নিক তরল। বর্জ্য পচিয়ে বায়োগ্যাস থেকে এই সবুজ মিথানল তৈরি করেছে চীনের ব্লু কেমিক্যাল লিমিটেড কোম্পানি, যা দিয়ে চলবে কসকো শিপিং ইন্ডাস্ট্রির 366 মিটার লম্বা ও 51 মিটার প্রস্থ বিশাল আকারের জাহাজ, যা ইয়াংপো আমেরিকা রুটে চলাচল করে। আমরা যে সবুজ মিথানল ব্যবহার করেছি তা শহরের রান্নাঘরের বর্জ্য, পশুর গোবর ও অন্যান্য বর্জ্য পচিয়ে উৎপাদিত বায়োগ্যাস থেকে তৈরি। এরপর সেই বায়োগ্যাসকে আরো প্রক্রিয়াজাত করে সবুজ মিথানল বানানো হয়। এটি প্রথমবারের মতো চীনে তৈরি একটি জাহাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। 200 টন সবুজ মিথানল ব্যবহারের ফলে আনুমানিক 325 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পাবে, যা প্রায় 19,000-এর বেশি গাছ রোপণের সমপরিমাণ কার্বন শোষণের সমান। ফরহাদুর রহমান, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াতে চলতি বছর 9,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক জনবলের 4%। তবে কোন বিভাগের কর্মীদের ছাঁটাই করা হবে তা জানানো হয়নি। এক্সবক্স ভিডিও গেমিং ইউনিটে কাটছাঁট হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চলতি বছরে এখন পর্যন্ত 3 দফায় কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের অংশ হিসেবে এআই মডেল প্রশিক্ষণের ডেটা সেন্টারে $8,000 কোটি ব্যয় করেছে এই প্রযুক্তি জায়ান্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চালের মোকামে কাটছে না অস্থিরতা। রাজধানীতে 1 মাসে কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। মিলার ও কর্পোরেটকে দুষছেন বিক্রেতারা। বৃষ্টির প্রভাবে চড়া সবজির দর। আপত্তির মুখে টেলিকম নীতিমালা নিয়ে আবারও আলোচনার সিদ্ধান্ত। স্বাগত জানালো লাইসেন্স বাতিলের ঝুঁকিতে থাকা অপারেটররা। কারো স্বার্থ ক্ষুণ্ণ না করার আশ্বাস। এবং স্বল্প পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 5 বছরে $100 কোটি বিনিয়োগের আশা বিডার। কাজ এগিয়ে নিতে তহবিল গঠনের পরিকল্পনা সরকারের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।